হ্যালো, আসসালামু আলাইকুম। উম আমাদের টাঙ্গাইলে একটা প্রবাদ আছে, "অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়।" তো বাংলাদেশের যে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি এটারে রিসেন্টলি লেভেল 1 থেকে লেভেল 3 তে নামায় দেওয়া হইছে। যেটা আ ভারত এবং পাকিস্তানের সমপর্যায়ের। অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তানও লেভেল 3 তে অবস্থান করতেছে। বেশ কিছুদিন আগে বাংলাদেশ লেভেল 1 এ ছিল। বলা উচিত না যে আসলে 1 এ ছিল। বাংলাদেশকে হঠাৎ করে লেভেল 1 এ আপগ্রেড করে দেওয়া হইছিল উইথআউট নো রিজন। অবভিয়াসলি হ্যাঁ, অনেকগুলো রিজন ছিল বাট আমার কাছে সেগুলো কোনোটাই লজিক্যাল মনে হয় নাই। আ এবং লেভেল 1 এ ওঠার মানে লেভেল 1 এ নেওয়ার ঠিক সাথেই বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের এজেন্ডা, বিভিন্ন ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের রিজন দেখানো হয়। মানে অর্থাৎ মানুষ পোস্ট-টোস্ট দিছিল যে রাজনৈতিক বদলের কারণে লেভেল 1 এ যাইতে পারছে। ট্রান্সপোর্ট গ্যাদার করতে পারছে। আ অনেকে বলতেছিল যে বাংলাদেশের স্টুডেন্টদের মেধা আসলে অনেক বেশি, যার কারণে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বুঝতে পারছে যে এটাকে কাজে লাগানো যেতে পারে। অনেকে বলতেছিল যে অ্যাকচুয়ালি আ বাংলাদেশের আ সুযোগ সুবিধা অস্ট্রেলিয়ার জন্য বাড়ায় দিছে বিকজ অস্ট্রেলিয়ানরা চায় যে হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাক, তাদের দেশে কাজ করুক, whatever বাগেরা। এরকম অনেক কথা। বাট দ্য থিং ইজ যে আসলে এটা খুবই আসলে দুঃখজনক একটা ব্যাপার। ওইসব স্টুডেন্টের জন্য স্পেশালি আ my nearest one, there are a lot of friends and students who are in Bangladesh who actually intends to go abroad after their graduation or after their intermediate. So ওইসব স্টুডেন্টদের জন্য এটা আসলে সত্যি একটা দুঃখজনক এবং বাজে ব্যাপার। কেন? কারণ হচ্ছে যে আমি আ অনার্সে যখন পড়তাম আফটার 2020 টু 2024, 2025 এই টাইমটায় আমি বলা উচিত যে আসলে আমি খুব বেশি খোঁজখবর রাখতাম না অ্যাব্রডের যে এই যে ইমিগ্রেশন রুলস, রেগুলেশনস, পলিসি এইসবের ব্যাপারে। বাট আমি যখন নিজে ট্রাই করা শুরু করলাম, দেন আই কেম টু নো দ্যাট যে ইউএসের ভিসা রেশিও বেসিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে অনেক, অনেক কম ইউএসের ভিসা রেশিও। কানাডা যাওয়াটা এমনিতেই অনেক টাফ বিকজ দ্যাট টাইম আই হ্যাড টু চুজ ওয়ান কান্ট্রি টু গো ফর মাই হায়ার স্টাডিজ। এবং আমি আসলে তখন ঠিক করতে পারতেছিলাম না। তখন আমি চিন্তা করতেছিলাম যে কোন দেশে যাওয়া উচিত। সো বেসিক কোয়েশ্চেনটা আমার কাছে ছিল যে কোন দেশে ইজিলি কম খরচে এবং হচ্ছে আহ, একটা রিলায়েবিলিটির ভিতর দিয়ে যাওয়া পসিবল, দো বিকজ দেয়ার আর লট অফ স্ক্যামার্স, লট অফ ফ্রডস ইন আওয়ার কান্ট্রি। এজেন্সি আছে যারা অনেক বেশি মানে ফ্রডল্যান্ডস কাজ করে। সো বেসিক্যালি এর জন্য সবার আগে দরকার ছিল আমার একটা কান্ট্রি যেটা রিলায়েবিলিটির দিক থেকে ভালো, ভিসা রেশিও ভালো, খরচ কম। দেন হচ্ছে আমি সেখানে যাইয়া সার্ভাইভ করাটা আমার জন্য একদম মানে নিয়ার টু ইম্পসিবল হবে না। তো ওই সময় আমি জানলাম অ্যাবাউট ইউএসএ, কানাডা। ইউরোপের যে ব্যাপারটা জানলাম সেটা হচ্ছে ইউরোপ ইউরোপ ইজ অ্যাকচুয়ালি বলা উচিত যে good choice for the students, and most of the students actually intend to go to Europe for Schengen visa, sorry. So Schengen ভিসার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 28টা কান্ট্রিতে জাস্ট উইথ দ্য Schengen ভিসা আপনি ট্রাভেল করতে পারবেন যখন তখন। এটা একটা স্টুডেন্টদের জন্য বেসিক্যালি অনেক বেশি অ্যাট্রাকটিভ একটা রিজন বিকজ তারা তারা ভাবে যে আমি অনেক ঘুরবো, বাট অ্যাকচুয়ালি দ্য রিয়েল সিনারি ইজ ডিফারেন্ট। হ্যাঁ, অনেকেই ঘুরে বাট নট মোস্ট অফ দেম বিকজ অ্যাকচুয়ালি হয়ে ওঠে না কাজের চাপে, ওয়ারেভার। মেইন টপিকে ফিরি। তো ব্যাপারটা হচ্ছে যে ইউরোপের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ইউরোপের যে এম্বাসি, মোস্ট অফ দ্য স্টুডেন্টকে ইন্ডিয়া যাইতে হতো, ইন্ডিয়ার একটা ভিসা নিতে হতো। দেন দেন ওইখান থেকে ইন্ডিয়া এম্বাসিতে এম্বাসি ফেস করে দেন দেন ওখান থেকে এম্বাসির ভিসা ম্যানেজ করতে হতো, বা ভিসা সাকসেস হলে সেই ভিসা নিয়ে দেন বাংলাদেশে ব্যাক করতে হতো। সো দিস ইজ দ্য থিং যে অ্যাকচুয়ালি ডিফিকাল্টিস অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিনারিওটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ছিল বিকজ অস্ট্রেলিয়াকে আপনি পক্ষপাতিত্ব একদারি পাল্লায় ফেলা পসিবল ছিল না আগে। বিকজ অস্ট্রেলিয়াতে আপনার যদি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ফান্ড থাকে, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ভালো থাকে, এবং ইফ ইউ ক্যান কাট আ গুড স্কোর ইন আইএলস অ্যান্ড অবভিয়াসলি ইন ইউর গ্র্যাজুয়েশন অর ইন্টারমিডিয়েট,
দেন অস্ট্রেলিয়াটা মানুষের জন্য রিলায়েবল ছিল। মোস্ট অফ দ্য পিপল, হ্যাঁ অবভিয়াসলি অস্ট্রেলিয়াতেও জব ক্রাইসিস ছিল ফর স্টুডেন্টস অ্যান্ড পার্ট টাইমার্স, বাট মানুষ ম্যানেজ করতেছিল অ্যান্ড ওরকম কোনো ব্যাড রেপুটেশন ছিল না, বা ওরকম কোনো রিস্ক বা ওরকম কোনো ভয়ের রিজন ছিল না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এমন না যে অবভিয়াসলি 100% ভিসার ইস্যু ছিল, এরকমও ছিল না, বাট হ্যাঁ ইট ওয়াজ আ গুড সিচুয়েশন ফর স্টুডেন্টস হু হ্যাভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সো এখন লেভেল ওয়ানে উঠায় দেওয়ার আগের একটা স্টোরি বলি, ভিডিওটা লং হবে, যাদের খুব বেশি ইন্টারেস্টিং মনে হবে না তাদের দেখার দরকার নেই। সো বেসিক্যালি আমি যখন ফার্স্ট টাইম স্টার্ট করি, এটা হচ্ছে আমার লাইফের গল্প। আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে যখন খোঁজখবর শুরু করি, অ্যান্ড আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে আই হ্যাড টু অ্যাডমিট দ্যাট আই ওয়েন্ট টু কোয়াইট ফিউ ফা অ্যাবাউট অস্ট্রেলিয়া। যে আমার কাছে অস্ট্রেলিয়ার 2-4টা ইউনিভার্সিটির অফার লেটার ছিল, আহ, এবং আমি জিএস বলে অনেকে, আমি জানি না এখন কি বলা, হয়তো নাম চেঞ্জ হয়েছে, জিএস সাবমিট করতে হয়। তো জিএস সাবমিট সাবমিট করছিলাম। তো জিএস ক্লিয়ার হওয়ার আগে যেটা করতে হয় অস্ট্রেলিয়াতে, আপনার টিউশন ফিজের ডিপোজিট যেটাকে বলি আমরা, সেই ডিপোজিটটা পাঠাইতে হয়। তো আমার টাইমে অনেক বাজে একটা ব্যাপার আমি খেয়াল করলাম যে হয়তো এটা আমার ভাগ্যের দোষ, অথবা হয়তো ইউকে ইজ দ্য বেস্ট থিং ফর মি অবভিয়াসলি। সো যেটা হয়েছে যে আমি তখন আমার পেপারস রেডি করতেছিলাম। অবভিয়াসলি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যারা ট্রাই করতেছেন বা ট্রাই করবেন বা ট্রাই করছেন, মোস্ট অফ দেম নো দ্যাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সোর্স অফ ফান্ডটা দেখাইতে হয়, অর্থাৎ আপনি যে আপনার স্টাডি পারপাসে যে আপনি ব্লক অ্যাকাউন্টে অথবা ফিক্সড ডিপোজিটে যে টাকাটা দেখাইতেছেন, ফান্ডটা দেখাইতেছেন, সেটার সোর্সটা কি, অর্থাৎ আপনি ওই টাকাটা কই পাইছেন। এরকম অনেকে দেখায় যে ল্যান্ড সেল করে টাকা নিছে, অনেকে দেখায় যে বাড়ি বিক্রি করছে, বাড়ি রেন্টে আছে, ল্যান্ড লিজ দিছে, দেন অনেকে বলে যে এরকম আমি কার বিক্রি whatever। মানে মেইন কথা হচ্ছে যে এরকম একটা অ্যামাউন্ট দেখায়। এখন আমাদের টাইমে, আমাদের আগে যারা গেছে বেসিক্যালি 2024 অবধি যারা গেছে অস্ট্রেলিয়াতে, তাদের জন্য এই ব্যাপারটা কিছুটা ইজি ছিল, বিকজ ওই টাইমটায় থরো চেক কম হইতো। বাট আফটার 2023, বেসিক্যালি 2023-র কথা বলেছি, 2024 না। তো আফটার 23 এভরিথিং কেম অনলাইন। সো বেসিক্যালি আপনি ল্যান্ড সেল করেন, আপনি কার সেল করেন, আপনি যে কোনো ল্যান্ড লিজ দেন, অথবা হোয়াট এভার দ্য ট্রানজ্যাকশন ইউ ডু, it comes online. So anyone who has the authority can check if it is valid or not, if it is genuine or not. So বেসিক্যালি আপনি যখন একটা ল্যান্ড সেল করবেন, অবভিয়াসলি রেজিস্ট্রি অফিসে আপনার ল্যান্ড সেলের ডিড চেঞ্জ হবে, আপনার বিক্রির বাট্টার যে অবভিয়াসলি সেল ট্যাক্স আছে, ল্যান্ড সেল ট্যাক্স আছে, আপনি যখন একটা গাড়ি সেল করবেন, আপনি যখন একটা লিজ দিবেন, এগুলোর অবভিয়াসলি অনলাইন রেকর্ডস ক্রিয়েট হয়। তো আফটার 2023, 2023-এর আগে এরকম হইতো না, তখন অনলাইন ছিল না। হ্যাঁ অবভিয়াসলি সশরীরে গেলে খোঁজ নেওয়া যেত, বাট অনলাইনে ছিল না। বাট এখন যেটা হয়েছে, দেয়ার আর ডিফারেন্ট ওয়েবসাইটস অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট সার্ভিসেস, যেখানে আপনি জাস্ট গেলে আপনার হয়তো ল্যান্ড সেলের যে রেফারেন্স নাম্বার, বা আপনি কার সেলের যে রিসিট নাম্বার, এগুলো জাস্ট ইনপুট করলে একদম ফুল ডিটেলস চলে আসবে, যে অ্যাকচুয়ালি কার কাছে ছিল গাড়িটা, কার কাছে বিক্রি হলো, কত টাকা সেল হয়েছে, কবে সেল হয়েছে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান গেট এভরি ডিটেলস অন দ্যাট। সো আফটার 2023 কী হইলো, যে আমি যেহেতু 25-এ ট্রাই করতেছিলাম টু গো টু অস্ট্রেলিয়া, অ্যান্ড আমি সেল দেখাইলেও অবভিয়াসলি আমি 2023-র আগের সেল দেখাইতে পারবো না, বিকজ তা যদি দেখাই তাহলে আমার দেখাইতে হবে যে 2023-র আগে যদি আমি, হ্যাঁ 50-60 লাখ টাকা ল্যান্ড সেল করছি, তাহলে আমি এই টাকাটা কই রাখছি এতদিন। অবভিয়াসলি আমি আমার ঘরে ক্যাশ টাকার বান্ডেলকে বান্ডেল লুকায় রাখি নাই, এটা পসিবল না। সো অবভিয়াসলি কোনো না কোনো ব্যাংকে, কোনো না কোনো ওয়েতে, হয়তো সেটা স্বর্ণ বা কোনো ওয়েতে রাখছি, সেই অর্থাৎ তারা ব্যাক ট্র্যাক করে। বেসিক্যালি মেইন থিং হচ্ছে দে ভ্যালিডেট ইচ অ্যান্ড এভরিথিং 25-এ। তো অবভিয়াসলি ওই টাইমে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে সোর্স অফ ফান্ড আমার পক্ষে দেখানো পসিবল ছিল না, বিকজ আমার মোস্ট অফ দ্য টাকা ছিল হচ্ছে ধারের, অর্থাৎ আমার আমার রিলেটিভস ছিল, আমার খালামণি, আমার খালাতো বোন ছিল, আহ, আমার খালাতো ভাই ছিল, আমার খালু ছিল, আরেক খালাতো ভাই ছিল,
তো এরকম অনেকগুলা কাজিন, রিলেটিভস এদের কাছ থেকে ধার করে আমি টাকা আনছিলাম। অ্যান্ড লোন জিনিসটা বেসিক্যালি দেখাইতে চাইতেছিলাম না, বিকজ ইটস নট আ লোন, ইটস আ পার্সোনাল লোন। সো পার্সোনাল লোন আমরা বাংলাদেশে যেটা করি, মোস্ট অফ ইউ মেবি নো, যে আমরা বাংলাদেশে কারো কাছে ধার নিল অ্যাটলিস্ট খুব সিরিয়াস কেস না হইলে আমরা পেপারস ক্রিয়েট করি না যে হ্যাঁ এত টাকা ধার নিলাম এত তারিখে। উই ডোন্ট ডু দ্যাট। সো যেহেতু খালামুনির সাথে বা আমার কাজিনসদের সাথে অবভিয়াসলি পেপারস করা পসিবল না, সো এই ধরনের ফান্ড সোর্স আমার পক্ষে দেখানো পসিবল না। সো আমি একটু থামলাম, আমি একটু চিন্তা ভাবনা করলাম। কেন চিন্তা ভাবনা করলাম? বিকজ আমি যদি সোর্স অফ ফান্ড দেখাইতে না পারি ইয়েট ইফ আই সাবমিট মাই জিএস ডকুমেন্টস, সো যদি সাবমিট করার পরে আমি ডিপোজিট করার পরে তারা আমার কাছ থেকে সোর্স অফ ফান্ড চায় এবং আমি সেটা যদি দেখাইতে না পারি, then they will consider it as a fraudulent case. সো ফরজারি কেস, ফ্রডল্যান্ড কেস বা এই ধরনের কোনো স্ক্যাম কেসের ক্ষেত্রে যেটা হয়, আপনার ভিসা তো রিজেক্ট হবে, আপনি তো ভিসা পাবেনই না। অন দ্য কন্ট্রারি, আপনি যে টাকাটা ডিপোজিট করছেন সেটাও আপনার পাওয়ার চান্সেস নাই, বিকজ ফ্রডের ক্ষেত্রে। তো it was a big risk for me, যেহেতু I already mentioned that all of the money I just borrowed from my relatives and cousins, so that's why I had no option to like take that kind of risks. সো এই হচ্ছে আমার অস্ট্রেলিয়ার কাহিনী, এবং পরবর্তীতে আমি ইউকের ব্যাপারে মুভ করে যাই, ইউকের দিকে ট্রাই করি। তো আমি যে কারণে স্টেপ ব্যাক করলাম, ব্যাক অফ করছি, তো আমি ব্যাক অফ করার পর আমি ইউকেতে আসার ঠিক আমি পরপর নিউজটা পাইলাম যে বাংলাদেশ লেভেল ওয়ানে উঠে পড়ছে। টু বি অনেস্টলি, উইথ নো রিগ্রেটস, নো অফেন্স, আমি অ্যাকচুয়ালি ওই টাইমে খুব এরকম আমার কাছে মনে হয়েছে যে শালার আমি চলে আসলাম, অ্যান্ড আমি চলে আসার পরেই কেন হইতেছে গিয়া সবার জন্য রাস্তা খুলে যেতে হবে, দৌড় মানে দরজা খুলে যাবে। বাট রাইট নাও আমি যখন শুনলাম যে লেভেল থ্রিতে নামায় দেওয়া হয়েছে, টু বি অনেস্টলি এখন আমার কাছে এটা মনে হইতেছে ইটস জাস্ট আ পলিটিক্যাল স্টান্ট অফ অস্ট্রেলিয়া, বিকজ already USA, Canada, Europe, like not all the European countries, but obviously like the countries of countries like Hungary, Malta, এই ধরনের যে কান্ট্রিজগুলো আছে এগুলো অলরেডি বাংলাদেশে কাইন্ডা ব্ল্যাকলিস্টেড করে দিছে। ইউকে ব্ল্যাকলিস্টেড করে দিছে কাইন্ডা। ইউকের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইনক্লুডিং ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ লন্ডন, এই ধরনের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, লন্ডন মেট্রোপলিটন, দেন হচ্ছে গিয়া আর একটা ইউনিভার্সিটি ছিল, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম। সো এরকম কিছু ইউনিভার্সিটিজ যেগুলো হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের নিবে না। লাস্ট 2025-এর সেপ্টেম্বর ইনটেকে আমি দেখছি যে ওরা কাস রিভোক করে দিছে, কাস উইথড্র করে নিছে। সো এখন তো এরকম হয়ে গেছে, ইভেন আমি গতকাল একটা নিউজ দেখলাম, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য অথেন্টিসিটি, বাট রুমারও হইতে পারে যে ইউএসএতে নাকি হচ্ছে গিয়া স্পেসিফিক কয়েকটা এয়ারপোর্ট ছাড়া বাংলাদেশিদের ঢোকা নিষেধ অন্য অন্য এয়ারপোর্ট দিয়ে। সো এই যে রেস্ট্রিকশনসগুলা বেসিক্যালি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মেবি নেক্সট কয়েক বছরের মধ্যে এই সেম রেস্ট্রিকশনসগুলা অন্যান্য যে কান্ট্রিজগুলো আছে লাইক সিঙ্গাপুর, মালয়েশিয়া, অর আদার কান্ট্রিজ, মেবি আফ্রিকান কিছু কান্ট্রিজের ক্ষেত্রেও হয়তো অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে, তারাও হয়তো এই ধরনের রেস্ট্রিকশনস দিতে পারে। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে আমি, আপনি, আমরা, আপনারা। সেটার রিজন খুব স্পষ্ট, সেটা হচ্ছে ভাই আমরা ভালো মানুষ না, আমরা খুবই জঘন্য মানুষ। আমরা বেসিক্যালি বাংলাদেশের পলিটিক্যাল ইস্যু যখন ছিল না, বিফোর 2024 জুলাই, এটার আগে পলিটিক্যাল ইস্যু, হ্যাঁ পলিটিক্যাল অনেক ধরনের ছোটোখাটো ইস্যুস ক্রিয়েট হয়েছে, বাট সেটারে অবভিয়াসলি একটা মানে বিশ্বের সামনে চোখে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস হিসেবে দেখার মতো এত বাজে পলিটিক্যাল ইস্যু আমাদের ছিল না। বাট স্টিল ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব কান্ট্রিগুলোতে যে পরিমাণ বাঙালি, আই রিপিট, যে পরিমাণ বাঙালি অ্যাসাইলাম ক্লেম করছে, জাস্ট এইটা বইলা যে আমার দেশে পলিটিক্যাল ইস্যুস, আমার দেশের সিচুয়েশন ভালো না, আমি খাইতে পাই না, আমার ওখানে কেউ নাই, এরকম যে পরিমাণ ক্লেম করছে। অ্যান্ড অন দ্য কন্ট্রারি দেখেন যে যেসব দেশগুলোতে যুদ্ধ হইছে, যুদ্ধ হইতেছে, ইরাক, ইরান, গাজা, ইউক্রেন থেকে শুরু করে ফিলিস্তিনি, এই যে দেশগুলা, এই দেশের মানুষও এই পরিমাণে বা মানে
এই উন্নত দেশগুলোতে এসে এত পরিমাণে অ্যাসাইলাম ক্লেইম করে নাই যে পরিমাণ বাঙালিরা করছে। সো এটা তো কমন থটস না, কমন সেন্স না, যে অবভিয়াসলি যখন একটা হায়ার অফিসিয়াল অফ আ কান্ট্রি দেখবে যে যেই দেশগুলোতে বেসিক্যালি প্রবলেম হইতেছে, যুদ্ধ হইতেছে ওপেন সোর্সে, ওপেনলি মানুষকে মেরে ফেলা হইতেছে, গুলি করা হইতেছে, অ্যান্ড লিটারালি ইটস আ ওয়ার জোন, সেই সব দেশের মানুষ আইসা নিয়া দে আর নট ক্লেমিং অ্যাসাইলাম। তারা কাজ করতেছে, হয়তো পড়াশোনা করতেছে, দেন ব্যাক করতেছে, অথবা দে আর ফাইন্ডিং আউট দেয়ার ওন জব, তারা জব করতেছে, দেশে টাকা পাঠাইছে, ইটস এ নর্মাল থিং। বাট কেউ অ্যাসাইলাম ক্লেম করতেছে না। সো বাংলাদেশের মতো একটা কান্ট্রি যা আই 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 থিঙ্ক কিছু কিছু জায়গায়, মানে ইউকে ইউএসের কথা যদি বলি, কিছু কিছু জায়গায় তো ইভেন এমনও মানুষ আছে যারা ইভেন বাংলাদেশের নাম পর্যন্ত শোনে নাই। এরকম মানুষ আছে, ইয়েস দে এক্সিস্ট। সো যেখানে তারা মানুষের বাংলাদেশের নাম পর্যন্ত শোনে নাই, সেখানে বাংলাদেশের মানে নিউজ আসে না, কোনো এরকম কোনো ভয়াবহতা চলতেছে না, সেইখানকার মানুষ এখানে রে ডেইলি রেগুলার ডে টু ডে লাইফে হচ্ছে গিয়া অ্যাসাইলাম ক্লেম করতেছে। এটা খুব মানে থটস না, যে এর একটা ফ্রডল্যান্ড চলতেছে। আমি এই যে আসছি ইউকেতে 4 মাস যাবৎ, উইথ নো রেসপেক্ট টু সিলেটি পিপল, বিকজ ট্রাস্ট মি, আমার পার্সোনাল কোনো গ্রাজেস নাই সিলেটের প্রতি, বাট এই দেশে আসার পর আমার অন্য অন্য কারো নিয়ে কথা বলতে মন চায় না, সিলেটি নিয়ে তো একদমই কথা বলতে চায় না, মন চায় না। বাট এই দেশে সিলেটি কমিউনিটিরা অনেক বড়, পাওয়ারফুল, অনেক কিছু করছে, ট্রুথ। বাট মোস্ট অফ দেম আর ইলিটারেট, মোস্ট অফ দেম। আই রেসপেক্ট দ্যাট, হ্যাঁ তারা এখানে আসছে, এটা আমি স্বীকার করি, অবভিয়াসলি স্বীকার করতে হবে যে হ্যাঁ এদেশে সিলেটিরা আসছে, তাদের কমিউনিটি অনেক বড় হয়ে গেছে, তারা অনেক কিছু করছে, দোকানপাট যেগুলো না থাকলে হয়তো অন্য অন্য বাঙালি অন্য অন্য জায়গা থেকে যারা আসছে, আমি অন্য অন্য জায়গা থেকে আসছি, আমি আউট অফ সিলেট থেকে আসছি। সো আমরা এখন যে বাংলাদেশি স্পাইসেস, মশলা, ফুড, খাবার বা জিনিসপত্র যেগুলো আমরা কিনতে পারতেছি টুকিটাকি, এগুলো সিলেটের মানুষের কল্যাণে। বাট ট্রুলি বেসিক্যালি এই দেশের মোস্ট অফ দ্য মানুষ যারা বাঙালিদের হেট্রেট করে, ইটস বিকজ অফ সিলেট। বিকজ মোস্ট অফ দ্য সিলেটি বাঙালি হচ্ছে অশিক্ষিত, অজমূর্খ। এখানে আসার পর হয়তো 70, 80, 1970, 1980 দিকে আসছে, আসার পর রেস্টুরেন্টে কাজ করছে, কেপির কাজ করছে, ওয়েটারের কাজ করছে, কেপি মিন্স কিচেন পোর্টার কাজ করছে, থালা বাসন ধুইছে, ধুইতে ধুইতে শেফের কাছে থাকতে থাকতে শেফের কাজ শিখছে, শেখার পর দেন হয়তো টাকা পয়সা কামাইছে, কামায় এনে নিজে একটা রেস্টুরেন্ট দিয়ে দিছে। দ্যাটস হাউ দে সার্ভাইভড, দ্যাটস হাউ তারা হয়তো একটা দুইটা বাড়ি কিনছে, তাদের টাকা পয়সা হয়েছে, তাদের অনেক টাকা, ট্রাস্ট মি অনেক টাকা, সিলেটি কমিউনিটির এই দেশে, ইউকের মতো দেশে অনেক টাকা। ইভেন আমার কাছে মনে হয় যে একটা সিলেটি কমিউনিটিতে যারা এখানে এস্টাবলিশ হয়ে গেছে, ওদের যে পরিমাণ টাকা আছে, বাংলাদেশে ওই পরিমাণ একটা ফ্যামিলিতে, সিলেটের ফ্যামিলিতে টাকা নাই। বাট এত টাকা পয়সা থাকার রিজন কি? যদি তুমি যেখানে থাকতেছো, তুমি যেখানে থাকতেছো, যেখানে সিটিজেনশিপ তুমি রিকোয়ার করতেছো, সেই জায়গায় তোমার আশেপাশের মানুষ তোমারে মানে জাস্ট তুমি জায়গা দখল করে আসো, নোবডি রেসপেক্টস ইউ। এবং এটার মেইন রিজন ইলিটারেসি এই জন্য বলি যে সিলেটিরা এদেশে চলাফেরা করে মানে অ্যাজ ইফ তারা বাংলাদেশে মানে গ্রামের বাড়িতে ঘুরতেছে, লুঙ্গি পরে বেরোয় যায়, পান খায়া মানে রাস্তা দিয়ে হাঁটতেছে, পান চাবাইতে চাবাইতে, মানে একটা উইয়ার্ড একটা সিচুয়েশন, উইয়ার্ড একটা সিনারিও। আমি জাস্ট একটা গল্প বলি, আই ডোন্ট কেয়ার যে ভিডিও বড় হইতেছে, জাস্ট ফাকেট। আমি কিছুদিন আগে যেখানে কাজ করতে যাই, আমি একটা ইন্ডিয়ানের সাথে পরিচিত হইলাম, ও কেরালার। ও এখানে 3 বছর ধরে থাকে ইউকেতে। তো ওর সাথে আমি কাজ করতে করতে অনেকগুলা কথা বললাম। তো আমি মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে যে আমি কোথাও গেলে, উম, আমার তো চুল বড় বড়, তো বেসিক্যালি কেউ আমরা যখন কেউ আমাকে, ম্যাক্সিমাম মানুষ এখানে আসার পর আমার জিজ্ঞেস করে যে আমি ইন্ডিয়ার কিনা, আমি কেরালার কিনা। তো আমি বলি যে না, আমি কেরালার না, কিন্তু বাকি আমি কিছু বলি না। অথবা হয়তো কিছু কিছু টাইমে মজা করে বলি যে হ্যাঁ আমি বেঙ্গলি, ঠিক আছে। সো আমি বলি যে আমি কলকাতার। তো এই ধরনের মজা করার কারণে অনেকে ট্রাস্ট করে, অনেকে বিশ্বাস করে।
অ্যান্ড ট্রাস্ট মি যে আপনি যখন এক জায়গা থেকে বের হবেন, বের হইলে আপনি মানে আপনি একটা ঘরের ভিতর থেকে বের হইলে আপনি বুঝতে পারবেন ঘরের ঘরের দিকে তাকায় যে ঘরের কী অবস্থা। আমাকে ওই ইন্ডিয়ান বলতেছে যে এইখানে অনেকগুলো বাঙালি কাজ করে, এই দেশে অনেক বাঙালি কাজ করে এবং ট্রাস্ট মি বাঙালিরা এই দেশে বাংলাদেশিরা এই দেশে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ার আছে, ওদের অনেক বেশি টাকা আছে। তো আমি বললাম যে আমি ওরা জিজ্ঞেস করলাম যে তোমার কি বাঙালি ফ্রেন্ড আছে কিনা। তারপর বলছে না আমরা ওদের সাথে খুব বেশি মিশি না। আমি বললাম কেন? পরে বলতেছে যে ওরা ভালো, মানে ওদের ওদের টাকা আছে, অনেক টাকা আছে এই দেশে। বাই দ্য ওয়ে ছেলেটা মুসলিম। সো আমরা বলতেছে যে এদেশে অনেক বড় বড় মসজিদ, অর্থাৎ হচ্ছে লন্ডনে অনেকগুলো মসজিদ আছে। এদেশেও যতগুলো মসজিদ আছে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশিরা বানাইছে। সো দে হ্যাভ আ লট অফ পাওয়ার্স, দে হ্যাভ আ লট অফ মানি, বাট দ্য প্রবলেম ইজ যে দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ক্লাস। কেন? কারণ ওই ছেলে আমারে বলতেছে যে তুমি যখন লন্ডনের মসজিদে যাবা, মসজিদ থেকে বেরোনোর পরে দেখবা যে কিছু কিছু মানুষ আছে যারা মুখে পান চাবাইতে চাবাইতে এমনি করে লুঙ্গি গিট মারতে মারতে, অ্যান্ড ও আমার লিটারালি মক করে দেখাইতেছে, মানে ভেঙ্গায় দেখাইতেছে যে কীভাবে বাঙালিরা লুঙ্গি প্যাচ মারতে মারতে বেরোয়। সো দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট দ্য ক্লাস, যে বাঙালি ক্লাস নাই। অ্যান্ড ও আমারে বলতেছে যে এখানে আমরা, মানে আমরা বাংলাদেশিরা কোথাও যাওয়ার টাইমে বা কোথাও ইন্ডিয়ান দেখলে বলি যে ইন্ডিয়ানগুলো প্রচুর খ্যাত হয়। ট্রাস্ট মি ও আমারে সেম কথা বলতেছে যে আমরা যখন ইন্ডিয়ানরা হচ্ছে গিয়া একটু টাকা কামাই, একটু টাকা আমাদের হাতে আসে, তো বেসিক্যালি আমরা কী করি, আমরা একটা ভালো কাপড় চোপড় কিনি, আমরা একটু পরিষ্কার থাকি, একটু গ্রুমিং করি নিজেদের, শেভ করি, দাড়ি টাড়ি কাটি, একটু ডেন্টাল কেয়ার নেই, একটু হেয়ার কেয়ার করি। অ্যান্ড বাঙালিরা কী করে, টাকা পয়সা হলে অনেক কিছু করে, ওরা বাড়ি গাড়ি অনেক কিছু করে, বাট ওরা ওই যে ওই লুঙ্গি পইরা যেখানে সেখানে লন্ডনের রোডে নাকি হইতেছে গিয়া যত ডাস্টবিন আছে, অর্থাৎ এখানে রোডে ময়লা ফেলা নিষেধ, যে কোনো অ্যানি কাইন্ড অফ ডাস্ট বা অ্যানি কাইন্ড অফ ওয়েস্ট রোডে ফেলা নিষেধ, তো প্রত্যেক রোডে রোডে হচ্ছে ডাস্টবিন আছে। লন্ডনের ডাস্টবিনগুলোতে বিশেষ করে যে এরিয়াগুলোতে বাঙালি আছে সেগুলোতে নাকি পানের পিকে ভর্তি। এই পরিমাণ পান খায় বাঙালিরা এবং পিক ফালাইতে থাকে। অ্যান্ড বাই বাঙালি হোয়াট ডু আই মিন, অবভিয়াসলি ইউকের মতো দেশে আপনি যদি 100 জন বাঙালি দেখেন তার মধ্যে 80% হচ্ছে সিলেটি। সিলেটিরা এই দেশে যেরকম পাওয়ার গেইন করছে, মানি গেইন করছে, অনেক কিছু করছে, রেসপেক্ট ফর দ্যাট। বাট অবভিয়াসলি আপনারা যদি মানে নিজেদের নাম ডুবান, আই ডোন্ট আই ডোন্ট রেসপেক্ট দ্যাট ইন এনি ওয়ে। ইফ ইউ ফিল অফেন্ডেড, ট্রাস্ট মি আই ডোন্ট গিভ আ ফাক। বিকজ ভাই এইখানে শুধু ইউকের ব্যাপার না, এখানে বাংলাদেশের থেকে ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা, আপনি যে দেশেই যান সব জায়গায় বাংলাদেশিদের বদনাম, সব জায়গায়, ইচ অ্যান্ড এভরিওয়্যার। কোনো জায়গায় কেউ বাঙালিরা পছন্দ করে না। আপনি যদি কোথাও যেয়ে বলেন আমি বাংলাদেশ থেকে আসছি, সে আপনাদের দিকে উইয়ার্ড লুক দিবে। আপনি যায় না যদি কেউ কোথাও বলেন আপনি পাকিস্তান থেকে আসছেন, আপনার দিকে উইয়ার্ড লুক দিবে। বিকজ ইউকেতে আসার পর আমি ফার্স্ট টাইম জানছি যে দেশের সবচেয়ে বড় চোর এবং বাটপার হচ্ছে, ছাচ্চোর হচ্ছে পাকিস্তানিরা। যত জায়গায় গাড়ি চুরি হয়, গাড়ির রেডিও চুরি হয়, ক্যান ইউ জাস্ট ইমাজিন যে গাড়ি থেকে রেডিও, যেটা আমার বাংলাদেশে হয়তো কেউ ইউজও করে না, খুইল্লা ফালায় দেয়, রেডিও চুরি করে পাকিস্তানিরা। সাইকেলের চাক্কা খুলে চুরি করে নিয়ে যায়। আমি লিভারপুল লাইম স্ট্রিটের সামনে একদিন, লাইম স্ট্রিট স্টেশনের সামনে একদিন হচ্ছে গেছি রাতের বেলা, জানি আমি আমার একটা ফ্রেন্ডরে দেখাইতেছি যে আস্ত সাইকেল তালা দিয়ে আটকানো আছে, শুধু সামনের চাকা নেই, চাক্কা খুলে নিয়ে গেছে। এগুলো করে আফ্রিকান, পাকিস্তানি, দেন হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এগুলো। আর বাংলাদেশিরা কী করে? বাংলাদেশিরা খ্যাত, নোংরা, প্রচণ্ড নোংরা। যে কোনো জায়গায় গেলে সেখানে যত সুযোগ সুবিধা আছে সেটি নেওয়ার চেষ্টা করে। যে কোনো জায়গায় গেলে সেখানে যে সবার আগে হচ্ছে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করবে, সবার আগে ভিকটিম কার্ড প্লে করবে, সবার আগে যায় নেয়া, মানে স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে, এবং স্বার্থ উদ্ধার শেষ হওয়ার পরে তারপর ওই যে ওই রব দেখাবে যে আরে আমাদের তো অনেক পাওয়ার, আমরা মসজিদ বানাইছি, আমরা আলবাল ছাল ছিঁড়ে একদম উল্টায় ফেলাইছি। সো বাংলাদেশ থেকে যেসব ভাইরা, যেসব বোনেরা, যেসব ভাইদের বোনেরা, আমার তো বোন বলে লাভ নেই বিকজ আই এম স্টিল সিঙ্গেল। সো যেসব ভাইয়ের বোনেরা আপনারা হচ্ছে গিয়া বাইরে যাওয়ার ট্রাই করতেছেন, সরি আই এম জাস্ট কিডিং, যেসব ভাই ও বোনেরা হচ্ছে গিয়া অস্ট্রেলিয়া এবং ইউকেতে
যাওয়ার ট্রাই করতেছেন, ইউএসএতে যাওয়ার ট্রাই করতেছেন, ইউকেতে আসার ট্রাই করতেছেন। প্রথম কথা হচ্ছে যে আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড বলি যে আপনাদের যদি টাকা না থাকে, আপনাদের যদি সোর্স অফ ফান্ড না থাকে, আপনাদের যদি জেনুইন ডকুমেন্টস না থাকে, ডোন্ট কাম, আইসেন না। প্রথম কথা, আপনার আসার জন্য আপনি যে পরিমাণ মেন্টাল স্ট্রেস নেবেন, আসার জন্য আপনি যে পরিমাণ ফ্রাস্ট্রেটেড হবেন, যে পরিমাণ ডিপ্রেশনে যাবেন, যে পরিমাণ প্যাথেটিক সিচুয়েশনের ভিতর দিয়ে এবং কনফিউশনের ভিতর দিয়ে যাবেন, মানে এটা আসলে কোনো মানুষ স্ট্রেসটা নিতে পারে না। এত পরিমাণ স্ট্রেসের ভিতর দিয়ে যাবেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ জেনুইন ডকুমেন্টস অর এনি কাইন্ড অফ সাপোর্ট। আর যদি থাকে তাহলে ডোন্ট গো টু এনি এজেন্সি, জাস্ট লাইক এনি র্যান্ডম এজেন্সিস। আপনারা যদি এজেন্সির সাথে কথা বলেন, আপনারা যদি কোনো এজেন্সি দিয়ে কাজ করান, অবভিয়াসলি তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের রেপুটেশন এবং অবভিয়াসলি এটা আমি বারবার রিকোয়েস্ট করি যে ওই এজেন্সির থ্রুতেই আসেন, শুধুমাত্র যে আপনি যে ইউনিভার্সিটিতে আসতে চাইতেছেন, আইসিং হচ্ছে, আইস পড়তেছে, সো আপনি যে ইউনিভার্সিটি আসতে চাইতেছেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনারা সার্চ দিলেই পাবেন যে ওই ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের কোন কোন এজেন্সি কাজ করে। সো ওই লিস্টের ভিতরে আপনি যে এজেন্সিটারে চুজ করতেছেন ওই এজেন্সিটা আছে কিনা, ঠিক আছে? বিকজ বাংলাদেশি হচ্ছে জালিয়াত, ট্রু। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করতেছি ইদানিং, কারণ আমার ওই মানে ডিপ্লোমেসি জিনিসটা আসতেছে না এখন আর। বিকজ এত বেশি হইতেছে গিয়া বাঙালিরা মানে গোয়া মারা দিতেছে মানে আশেপাশের মানুষ এবং নিজেদের মানুষরে, যে মানে এটারে খুব সুন্দর করে না গোছায়া যে আসলে আমরা whatever। তো আপনারা হচ্ছে গিয়ে খুব ভালো একটা এজেন্সির কাছে যাবেন যেটা হচ্ছে গিয়া অ্যাসাইনড এবং লিস্টেড। সেকেন্ডলি যদি ডকুমেন্টস ফুললি থাকে তাহলে জাস্ট গো ফর ইট, গেট আ গুড প্রিপারেশন। বাট অবভিয়াসলি আপনারা যে ইউনিভার্সিটিতে যাইতে চাইতেছেন সেই ইউনিভার্সিটি ছাড়াও দু একটা ইউনিভার্সিটি ব্যাকআপ প্ল্যান নিয়ে রাখবেন। যে কান্ট্রিতে যেতে চাইতেছেন সেই কান্ট্রি ছাড়াও দুই চারটা কান্ট্রির ব্যাকআপ প্ল্যান নিয়ে রাখবেন। বিকজ ভিসার ইস্যু বাংলাদেশের ক্ষেত্রে এখন ভেরি মাচ আনসার্টেন, দ্য মোস্ট আনসার্টেন থিং অ্যাবাউট বাংলাদেশ। সো আপনারা যে কান্ট্রিতে যাইতেছেন সেই কান্ট্রির যদি ভিসার ইস্যু 100% হয়, it doesn't guarantee you that you will get the visa 100%. So the fact is যে বাংলাদেশের ভিসার ইস্যু, বাংলাদেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়া লেভেল 3-তে যাক, লেভেল 4-এ যাক, লেভেল 10-এ যাক, ইট ডাজেন্ট ম্যাটার যদি আপনার প্রপার ডকুমেন্টেশন থাকে, জেনুইন থাকে অবভিয়াসলি। নট লাইক এজেন্সি বানায় দিছে, এজেন্সি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতেছে ওর এনি আদার পার্সন, অথবা আপনার কাছে সোর্স অফ ফান্ড নাই এরকম না, আপনার কাছে টাকা নাই এরকম না। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই শুধুমাত্র আগান, নইলে ভাই অ্যাটলিস্ট এই কান্ট্রিগুলোর জন্য ট্রাই করেন না। আর যদি ট্রাই করানো তাহলে এরকম চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আমি সরকারি জবের বা বেসরকারি জবের প্রিপারেশন নিতেছি, অ্যান্ড অন দ্য বিসাইড দ্যাট আই এম জাস্ট প্রিপেয়ারিং ফর গোয়িং অ্যাব্রড। এরকম করেন তাহলে ওকে, তাহলে আই উইল সাজেস্ট দ্যাট ইটস ওকে ফর ইউ, উইল বি গুড এনাফ। বাট যদি এরকম হয় যে ভাই আমার লাইফের ধ্যান জ্ঞান হইতেছে গিয়া আমি আমেরিকা যামু, এরপর আমেরিকান একটা বিয়া করবো, বিয়া করে হইতেছে গিয়ে স্পাউস ভিসা এনে থাকা যাবো আমেরিকান হয়ে যাবো, অথবা আমি যাই না অ্যাসাইলাম ক্লেম করবো, কইরা নিয়ে হইতেছে গিয়া তারপর আমি কোনো না কোনোভাবে ফালায় ফুলায় ফ্রান্স যাইমু গা, তারপর পর্তুগাল যাইতাম গা। এইসব চিন্তা ভাবনা যদি করে থাকেন ভাই, আইন সমস্যা নেই, ট্রাস্ট মি। আপনার জন্য আপনাদের পরবর্তী যারা আছে এরা আরও বেশি বাস খাবে, ঠিক আছে? আমার জন্য যেরকম বাকিরা বাস খাইতেছে, আমার আগের জন্য যেরকম আমি বাস খাইছি, আপনারাও খাবে। সো কন্টিনিউ দ্য লেগেসি। থ্যাংক ইউ।